আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও তফসিল নিয়ে রাষ্ট্রপতির সাথে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক ঘোষণা করা হতে পারে আজ অথবা আগামীকাল। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে গ্রেফতার আনা হচ্ছে ঢাকায়। আওয়ামী লীগের গুম, নির্যাতন, নিপীড়ন বিএনপি চাইতে বেশি আর কেউ সহ্য করেনি তারেক রহমান। বিএনপি প্রতিশোধের রাজনীতি পরিহার করে সমাধানের পথে বিশ্বাসী। 125 আসনে এনসিপি প্রাথমিক প্রার্থী ঘোষণা। ঢাকা 11 নাহিদ, ঢাকা 9 তসলিম জারা, কুমিল্লা 4 হাসনাত, পঞ্চগড় 1 সার্জিসা আর রংপুর 4 আক্তার। এবং বাগেরহাটে 4টি ও গাজীপুরে 5টি সংসদীয় আসনই বহাল থাকছে। নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনাররা এখন বঙ্গভবনে। এ সাক্ষাতে তফসিল ঘোষণার জন্য রাষ্ট্রপতির অনুমোদন চাইবে ইসি। সেই সঙ্গে নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করা হবে। রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে আজ অথবা আগামীকাল গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এই নিয়ে প্রায় সব প্রস্তুতি শেষ করেছে ইসি। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী একরামুল হক সাইম। তিনি জানাচ্ছেন রাষ্ট্রপতির সাথে ইসির বৈঠকে সর্বশেষ খবর। নাজিয়াত, কিছুক্ষণ আগে রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের বৈঠকটি শেষ হয়েছে এবং সংবাদে যেমনটা জানাচ্ছিলেন যে নির্বাচন কমিশন রাষ্ট্রপতিকে জাতীয় নির্বাচন এবং গণভোটের তফসিল সম্পর্কে বিস্তারিত অবহিত করেছে এবং রাষ্ট্রপতি তাদের এই নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন এবং যে কোনো সময় এখন তফসিল ঘোষণা হতে পারে। আপনি জানেন যে নির্বাচন কমিশন এর আগে নির্বাচন কমিশনের যে সভা হয়েছে সেখানে কিন্তু বিস্তারিত পরিকল্পনা নিয়েছে যে কখন তফসিল ঘোষণা হবে এবং ভোট গ্রহণ কখন হবে। একই সাথে তফসিলের যে অন্যান্য দিনক্ষণের যে বিষয়গুলো, মনোনয়নপত্র জমা দেওয়া, যাচাই বাছাই, প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ, এই বিষয়গুলো মোটামুটি নির্বাচন কমিশন আগে থেকে ঠিক করে রেখেছে। এখানে রাষ্ট্রপতির সাথে আলোচনা করে সেই সময়ের হয়তো কিছু পরিবর্তনও হতে পারে। সেই বিষয়গুলো এরই মধ্যে আলোচনা শেষ হয়েছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশন অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার নেতৃত্বে 4 নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব এই বৈঠকে উপস্থিত ছিলেন। তারা কেউ বঙ্গভবন থেকে এখনো পর্যন্ত বের হননি। বের হলে আমাদের সাথে কথা বললে আমরা হয়তো তাদের কাছে জানতে পারবো যে তফসিল আসলে কখন ঘোষণা হচ্ছে এবং রাষ্ট্রপতি এই ব্যাপারে তাদেরকে কি নির্দেশনা দিয়েছেন। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে প্রধান নির্বাচন কমিশনার সম্ভবত বের হচ্ছেন। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রধান নির্বাচন কমিশনের গাড়ি সম্ভবত বের হচ্ছে এবং একই সাথে অন্যান্য নির্বাচন কমিশনাররাও বের হচ্ছেন। যদিও আনুষ্ঠানিকভাবে এখানে কোনো কথা বলার কথা নেই, তারপরও আমরা একটু চেষ্টা করে দেখি। আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী রয়েছে, সবাই কথা বলার চেষ্টা করছে, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেউ কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা বঙ্গভবন থেকে বের হয়ে চলে যাচ্ছেন। তারা এখানে সাংবাদিকদের সাথে কথা বলেননি, অর্থাৎ তফসিল কখন ঘোষণা করা হবে কিংবা রাষ্ট্রপতির সাথে আসলে বৈঠকে আলোচনায় কোনো নির্দেশনা রাষ্ট্রপতির পক্ষ থেকে দেওয়া হয়েছে কিনা এই বিষয়টি তারা এখানে খোলাসা করেননি। এই বিষয়গুলো হয়তো নির্বাচন কমিশনে যাওয়ার পর সেখানে হয়তো আরেকটি বৈঠকে তারা বসবেন এবং তফসিল ঘোষণার বিষয়ে আইনগত কোনো সমস্যা রয়েছে কিনা। আপনি সংবাদে যেমনটা জানাচ্ছিলেন যে
একটি রায় আপিল বিভাগ আজকেও বহাল করেছে সীমানা নির্ধারণ সংক্রান্ত। এই ধরনের কোনো সমস্যা আছে কিনা এগুলো যাচাই বাছাই করে মূলত তফসিলের সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আপনি জানেন যে বিটিভি এবং বেতারের পক্ষ থেকে টিম নির্বাচন কমিশনে এরই মধ্যে উপস্থিত হয়েছে। যে কোনো সময় বিকেল 4টার সময়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনের ভাষণ রেকর্ড হতে পারে, যার মাধ্যমে মূলত তফসিল ঘোষণা করা হবে। সেখানে আমাদের সহকর্মী ইয়াসিন রানা রয়েছে, আমরা তার কাছে আরো বিস্তারিত জানার জন্য সরাসরি চলে যাব। এখন পর্যন্ত তফসিল সংক্রান্ত যে ভাষণ রেকর্ড করা হবে, প্রধান নির্বাচন কমিশনার যে ভাষণটি দিবেন, এখানে সেই ভাষণ রেকর্ড করার জন্য যাবতীয় প্রস্তুতি এখানে রয়েছে। এবং প্রধান নির্বাচন কমিশনারের যে কার্যালয়, সেই কার্যালয়ে মূলত সেই ভাষণটি রেকর্ড করা হবে। এখানে বিটিভি এবং বিটিভির বাংলাদেশ বেতারের যে টিম সেখানে সর্বশেষ তারা সবকিছু মিলিয়ে প্রস্তুতি নিয়ে রেখেছেন। এছাড়া আমরা প্রধান নির্বাচন কমিশনার আসার পরবর্তীতে আমরা জানতে পারবো যে আসলে এটা কখন এটা ভাষণ রেকর্ড করার কাজ শুরু হবেন। আমরা আরেকটা বিষয় হলো জানার চেষ্টা করেছি কয়েকটা মাধ্যমে। আমরা এই বিষয়টি হলো একটু খোঁজ নিয়েছি যে এটা সম্ভবত সন্ধ্যা 7টার দিকে ভাষণ রেকর্ড করার পরে সন্ধ্যা 7টার সময় প্রচার হতে পারে, এটি একটি তথ্য। আরেকটি বিষয় হলো যদি এর ব্যতিক্রম হয়, হয়তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হবে যে আসলে আগামীকাল কখন এই ভাষণ কিংবা তফসিলের বিস্তারিত প্রচার করা হবে। নাজিয়াত, নির্বাচন কমিশন থেকে এই ছিল সবশেষ তথ্য। দর্শক, আমরা এতক্ষণ ইকরামুল হক সাইম এবং আমাদের সহকর্মী ইয়াসিন রানার কাছ থেকে বঙ্গভবনে এবং আগারগাঁয়ে তফসিল ঘোষণার সর্বশেষ তথ্য জানছিলাম। রাজধানীর বিগত 16 বছর বাংলাদেশ এক কালো মেঘের নিচে চাপা পড়েছিল। মিথ্যা মামলা, নির্যাতন, গুম নিত্যদিনের বাস্তবতায় পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 10 ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ছাত্র জনতা সহ সব শ্রেণী পেশার মানুষ এর শিকার হলেও এই বোঝা বিএনপির চেয়ে বেশি আর কেউ সহ্য করেনি। তারেক রহমান বলেন, বেগম জিয়াকে কারাবন্দী করা, ছোট ভাইকে হারানো সহ তার পরিবারের উপর দিয়ে বয়ে গেছে অবর্ণনীয় নির্যাতন, নিপীড়ন। বিএনপি মারাত্মক ক্ষতি সহ্য করেছে, তবে ভেঙে পড়েনি, বরং আরো দৃঢ় হয়েছে। বিএনপি প্রতিশোধের রাজনীতি পরিহার করে সমাধানের পথে বিশ্বাসী বলেও বার্তায় উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি মানুষের কণ্ঠ, অধিকার ও জীবন মূল্যবান হবে। সংস্কারের নামে একটি দল ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে দলের দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করতে গিয়ে তিনি একথা বলেন। তিনি দাবি করেন, রাজনীতি, অর্থনীতি সহ বাংলাদেশের সব ক্ষেত্রে ইতিবাচক সংস্কার হয়েছে জিয়াউর রহমান এবং বিএনপির হাত দিয়ে। বেগম খালেদা জিয়া এখন জাতির অভিভাবকে পরিণত হয়েছেন মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, তাই বিএনপি প্রধান সুস্থতা কামনায় পুরো দেশবাসী দোয়া করছে। এ সময় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক ও স্বাস্থ্য কার্ডের মাধ্যমে মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চান তারেক রহমান। যুবদল ও কৃষক দলের সারা দেশ থেকে আসা নেতারা কর্মশালায় অংশ নিচ্ছেন। বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালায় বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 13 ডিসেম্বর পর্যন্ত চলবে ধারাবাহিক এই কর্মশালা। যারা সংস্কারের কথা বলেন ওনারা আসলে জানেন না কি সংস্কার করতে হবে। একটা সংস্কার ওনারা খুব শিওর হয়ে জানেন যে তাদেরকে এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে। এই দেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে এত প্রয়োজন যে একজন স্বীকৃত অভিভাবক বাংলাদেশের সকল দল স্বীকার করে। এমনকি আমাদের চরম শত্রু যে দলগুলো আছে, আমাদের বিএনপিকে পছন্দ করে না, তারাও স্বীকার করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন দলমত নির্বিশেষে সকল মানুষের অভিভাবক উনি।
রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে নৃশংসভাবে হত্যার প্রধান আসামি গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। ঝালকাঠির নলছিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মদ জুয়েল রানা জানান, স্বামী রাব্বিকে সাভার থেকে আটকের পর তার দেয়া তথ্যে আয়েশাকে হাতে নাতে ধরে পুলিশ। তিনি বলেন, স্কুলে এই জোড়া খুনের রহস্য উদ্ঘাটনে তদন্তে নামে পুলিশ। তদন্তে তারা জানতে পারে 6 মাস আগে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার আরও একটি বাসায় চুরি করেছিল আয়েশা। গত সোমবার মোহাম্মদপুরের শাহজাহান রোডের 14 তলা ভবনের 7ম তলায় লায়লা আফরোজ ও তার মেয়ে স্কুল পড়ুয়া নাফিসাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই জোড়া খুনের ঘটনায় সোমবার রাতে নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা করেন। প্রাথমিকভাবে 125 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, কারো প্রতি ফ্যাসিবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ থাকলে মনোনয়ন বাতিল করা হবে। এছাড়া সম্প্রতি নির্বাচন প্রচারণা নিয়ে নানা অভিযোগে তীর বিএনপি জামায়াতের ওপর তুলেন নাহিদ ইসলাম। বলেন, আগের মতো মাফিয়াতন্ত্র চলছে এই দুই দলেই। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রাথমিকভাবে 125 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত আছেন তাদের তালিকা আমরা আজকে প্রকাশ করব। রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন। দেশের উন্নয়ন ও রাষ্ট্র সংস্কারে জনগণ এনসিপিকেই ভোট দেবে বলে প্রত্যাশা জানান তিনি। পঞ্চগড় 1 মোহাম্মদ সার্জিস আলম, ঢাকা 9 ডাক্তার তাসনিম জারা, ঢাকা 11 মোহাম্মদ নাহিদ ইসলাম। মনোনয়ন স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে বলে জানিয়েছেন প্রার্থীরা। তফসিল ঘোষণার পরে নির্বাচনী যে নীতিমালা বিধি রয়েছে প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের পালন করতে হবে। এ সময় আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, শুধু শাপলাকলিকে ভোট দেওয়া নয়, গণভোটে হ্যাঁ ভোট দেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। এবারে নির্বাচন শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের নির্বাচন না, এবারে নির্বাচনটা গণভোট, এটা যাতে আমরা কেউ ভুলে না যাই। বিএনপি বা জামায়াতে ইসলামের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণেই তাদের সাথে এনসিপি জোট করেনি বলে জানান দলটির আহ্বায়ক। আমরা দেখছি বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে। বিএনপি জামাত উভয় দল থেকে আমরা এই ধরনের সংস্কৃতি দেখছি। আমাদের সদস্য সচিব যখন সেটা একটা বক্তব্যের বিরোধিতা করেছে, জামাত ইসলাম থেকে সেটার একটা প্রতিবাদ জানানো হয়েছে মিথ্যা। ফলে এই ধরনের কাজগুলো কিন্তু হচ্ছে। নির্বাচনে রাষ্ট্র সংস্কারের পক্ষের শক্তির সাথে এনসিপি জোট করবে বলে জানান নাহিদ ইসলাম। হ্যাঁ পক্ষ নিয়ে আমরা এবার নির্বাচনের মাঠে নামব। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে 4টি ও গাজীপুরে 5টি সংসদীয় আসনে নির্বাচন হবে। নির্বাচন কমিশনের লিভ টু আপিল নামঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতি বেঞ্চ আদেশ দেন। এর ফলে হাইকোর্টের রায় বহাল থাকল। বাগেরহাটে সংসদীয় আসন 4টি থেকে নামিয়ে 3টি করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করে গত 10 নভেম্বর রায় দিয়েছিলেন হাইকোর্ট। ওই রায়ে গাজীপুর 6 সংসদীয় আসনটি বাদ দেওয়া হয়। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচনী কমিশন সহ 2টি সংসদীয় আসনে কয়েকটি পক্ষ লিভ টু আপিল বা আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন। 1972 থেকে 2024 সাল পর্যন্ত বাগেরহাটে 4টি সংসদীয় আসন ছিল। নির্বাচন কমিশন এবছরের 4 সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে একটি কমিয়ে 3টি সংসদীয় আসন করে। আজ 10 ডিসেম্বর সকল আপিলকে খারিজ করে দিয়েছেন মোহাম্মদ আপিল বিভাগ, যার ফলে হাইকোর্টের আদেশ বহাল রয়েছে। সুতরাং নির্বাচন কমিশনের সামনে আর কোনো পথ খোলা থাকলো না। আগামী 24 ঘন্টার মধ্যে বাগেরহাটে 4টি সিটকে ফিরে দিয়ে গেজেট প্রকাশ করা ছাড়া। গাজীপুরের ক্ষেত্রে কি হবে? গাজীপুরে যে 5টি আসন ছিল সেই 5টি আসন বহাল থাকবে। 2024 সালে যেভাবে নির্বাচন হয়েছিল ওভাবেই নির্বাচন হবে গাজীপুরে।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছেড়ে তৃতীয় কোনো দেশে আশ্রয় নিচ্ছেন বাংলাদেশ সরকারের কাছে এমন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি একথা জানিয়ে বলেন, আদালতে দণ্ডিত গণহত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে চায় সরকার। জাতিসংঘের মানবাধিকার অফিস বললেও গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বিলুপ্তির সুযোগ নেই এবং র্যাব অতীতের তুলনায় ভালো কাজ করছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এটাও তো আমার কিছু করার নেই, বাংলাদেশেরও খুব বেশি কিছু করার নেই। আমরা তো চাই যে উনি ফেরত আসুন। না, আমি ওরকম কিছু জানি, তবে শুনেছি আপনারা যেরকম শুনেছেন এরকম অনেক প্রতিষ্ঠানের মতো গত 15 বছর সেগুলোকে ধ্বংস করা হয়েছে। যে কাজগুলো একটু দিয়ে করানো হয়েছে এটা র্যাবের কাজ না, কিন্তু করানো হয়েছে। এখন আমরা চাই যে তারা যদি সজ্জিত পর্যায়ে কাজ করতে থাকে যেটা দেশের স্বার্থে, তাহলে তো আমার প্রতিষ্ঠান নষ্ট করার কোনো প্রয়োজন নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জুলাই গণ আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার তথ্য আড়াল করার মাস্টারমাইন্ড ছিলেন বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশের নাগরিকত্ব না থাকলেও তাকে বিচারের মুখোমুখি করা সম্ভব, কারণ ট্রাইব্যুনাল আইনে বিদেশে অবস্থানরত ব্যক্তির বিচারের সুযোগ রয়েছে। এদিন বিদেশে পলাতক জয়কে আত্মসমর্পণ করে বিচারের সুযোগ নিতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। এ বিষয়ে 17 ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়। এদিকে জুলাই গণ আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা ও উস্কানি সহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হবে 17 ডিসেম্বর। এদিন বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চান আনিসুল হক ও সালমান এফ রহমান। এই বিষয়ে বার কাউন্সিলের অনুমোদন লাগবে বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর। সজীব আহমেদ ওয়াজেদ জয় তিনি পলাতক আছেন, সেই জন্য তাকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 17 ডিসেম্বর পত্রিকা বিজ্ঞপ্তি অন্তে এটাকে আবার রিপোর্ট আকারে দাখিল করার জন্য ট্রাইব্যুনালে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কোর্ট পারমিশন দিতে পারবেন বিদেশি আইনজীবীর জন্য যদি তাদের পূর্ব অনুমতি থাকে বার কাউন্সিল থেকে। প্রায়র পারমিশন শব্দটা এখানে আছে এবং আমরা এটা সাবমিট করেছি যে আদালত এই স্ট্যাটিউট যেটা আছে, অর্থাৎ বিধিবদ্ধ যে আইন আছে, এর বাইরে কোনো আদেশ দিতে পারবেন না। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। টাঙ্গাইল 5 আসনে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা। বিভিন্ন দলের প্রার্থীরা এলাকার উন্নয়নে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরছেন ভোটারদের সামনে। যারা মানুষের পাশে থাকবেন সংসদ নির্বাচনে, এমন প্রার্থীকেই ভোট দেবেন বলে জানালেন এলাকাবাসী। টাঙ্গাইল থেকে ফিরে আরো জানাচ্ছেন জামিল হাসান শান্ত। প্রার্থীদের ব্যানার ফেস্টুনে ঢেকে গেছে পুরো এলাকা। ভোটারদের মন জয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থী সমর্থকদের প্রচারণায় এখন মুখর টাঙ্গাইল সদর আসন। সন্ত্রাসমুক্ত আধুনিক টাঙ্গাইল গড়ার প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। সন্ত্রাস নির্মূল করব, চাঁদাবাজি নির্মূল করব, কিশোর গ্যাং মুক্ত করব, মাদক মুক্ত করব, নিরাপদ টাঙ্গাইল করব। 8টি সিট টাঙ্গাইল থেকে আমরা টাঙ্গাইলবাসী ধানের শীষের জন্য উপহার দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। জামাতে ইসলামী প্রার্থী আহসান হাবিব মাসুদ দিচ্ছেন এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি। শিশুদের পার্ক নাই, মানে বিনোদনের কোনো কিছু নাই। একটা ডিস্ট্রিক্ট শহরে কোনো অডিটোরিয়াম নাই সরকারি, কেমন একটা তথৈবচ অবস্থা। তো এইটাকে আমরা গোছালো করতে চাই। আর এনসিপি প্রার্থীর আশা, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে টাঙ্গাইলবাসী সমর্থন দেবেন তাকে। সাধারণ জনগণ চাচ্ছে যে পরিবর্তনে বাংলাদেশে এনসিপি ক্ষমতায় আসুক। গণসংযোগ করতেছি, উৎসাহের সাথে আমাদেরকে তারা অ্যাকসেপ্ট করতেছে, গ্রহণ করতেছে। অন্যদিকে এলাকাবাসী বলছেন যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। রাস্তাঘাট, তার বাদে স্কুল কলেজ এগুলোর উন্নতি আমরা চাই। মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত একটি সমাজ গড়বে এইরকম একজন নেতাকে আমরা এমপি হিসাবে দেখতে চাই। যাকে যোগ্য মনে করব তাকে আমরা ভোট দেব ইনশাআল্লাহ। আমার টাঙ্গাইলবাসীর যাতে উন্নয়ন হয়। একটি পৌরসভা ও 12টি ইউনিয়ন নিয়ে গঠিত টাঙ্গাইল সদর উপজেলায় মোট ভোটার 4,60,716 জন।
জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, টাঙ্গাইল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মানিকগঞ্জের ঘিওরে আছেন সহকর্মী মিজান শাহজাহান। তিনি জানাচ্ছেন সেখানকার প্রচারণার হালচাল। নাজিয়াত, আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকে ঘুরে ঘুরে দেখেছি মানিকগঞ্জ 1 আসনের এই এলাকাটি। এটি মূলত 3টি উপজেলা নিয়ে গঠিত, ঘিওর, শিবালয় ও দৌলতপুর। এই উপজেলার সর্বস্তরের মানুষের সঙ্গে আমি কথা বলে যেটি জানতে পেরেছি, তারা বলছেন যে ঢাকা শহরের একেবারে পাশের জেলা হওয়া সত্ত্বেও মানিকগঞ্জে উন্নয়নের ছোঁয়া কোনো সরকারের আমলেই সেভাবে লাগেনি। তারা বলতে চাচ্ছেন যে এটা অনেকটা বলা যায় যে বাতির নিচে অন্ধকার। মূলত মানিকগঞ্জের আমি যে আসনটিতে আছি, ঘিওর, শিবালয় এবং দৌলতপুর, এটি হচ্ছে একটি কৃষি নির্ভর এলাকা। এখানে পদ্মা এবং যমুনা দুটি নদীর ভাঙনের শিকার হয়ে সর্বশান্ত হতে হয় এই এলাকার মানুষকে। কিন্তু এই এলাকায় কোনো উন্নয়নের যেভাবে কর্মকাণ্ড করা দরকার ছিল সেভাবে অতীতের জনপ্রতিনিধি, তারা বিএনপি বা আওয়ামী লীগ, কোনো আমলই হয়নি বলে দাবি করেছেন এখানকার স্থানীয় ভোটাররা বলছেন যে এবার যেহেতু তারা একটি নতুন সুযোগ পেয়েছেন, যে সুযোগের মাধ্যমে 15 বছরের পরে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, তারা এবার আর তাদের কোনো প্রতীক বা মার্কা দেখে তারা ভোট দেবেন না, তারা যোগ্য প্রার্থী দেখে তারা ভোট দেবেন, যিনি তাদের এই অবহেলিত মানিকগঞ্জের উন্নয়নের কথা চিন্তা করবেন। মানিকগঞ্জে একসময় আরিচা ফেরিঘাট ছিল, সেখানে দ্বিতীয় পদ্মা সেতু যারা নির্মাণের প্রতিশ্রুতি দিবেন, অঙ্গীকার করবেন, এরকম লোককেই তারা নির্বাচন করতে চান। নাজিয়াত, আপনি জানেন যে মানিকগঞ্জ একটি কৃষি নির্ভর এলাকা, কিন্তু ঢাকা শহরের পাশের জেলা গাজীপুর কিন্তু শিল্প নির্ভর এলাকা। তারা বলছেন যে আগামী দিনে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে অবশ্যই এটিকে কিভাবে শিল্প নির্ভর একটি জেলা হিসাবে রূপান্তর করা যায় সেই প্রতিশ্রুতি দিতে হবে। কারণ তাদের দাবি হচ্ছে যে পদ্মা সেতু চালু হওয়ার পরে পাটুরিয়া ঘাটে যাদের কর্মসংস্থান ছিল তারা বেকার হয়ে গেছেন। অন্যদিকে নদী ভাঙনের হয়ে সর্বশান্ত হারিয়ে অনেক মানুষ কিন্তু এখন নিঃস্ব জীবনযাপন করছেন। এসব মানুষের কর্মসংস্থানের কথা বিবেচনা করতে হলে স্থানীয়ভাবে শিল্পায়নের কোনো বিকল্প নেই বলে দাবি করেছেন ভোটাররা। তাই বলছেন যে বিএনপি, জামাত যারাই এখানে তাদের কাছে ভোট চাইতে আসবেন তাদেরকে এই প্রতিশ্রুতি দিতে হবে যে তারা সংসদে নির্বাচিত হয়ে গিয়ে মানিকগঞ্জকে কিভাবে একটি শিল্প জেলা হিসাবে গড়ে তোলা যায় সেই প্রতিশ্রুতি তাদের দিতে হবে। নাজিয়াত, সালাম স্টিল ভোটের গাড়িতে মানিকগঞ্জ 1 আসন অর্থাৎ ঘিওর, শিবালয় এবং দৌলতপুরে এই হচ্ছে আমার কাছে এই মুহূর্তে ভোটের হালচালের সর্বশেষ তথ্য। পরবর্তী সংবাদে এই বিষয়ে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। নাজিয়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঐতিহাসিক ও বিশ্ববাসীর কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করতে উপজেলা নির্বাহী অফিসারদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের ইউএনওর সাথে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন। এ সময় নির্বাচন প্রস্তুতি বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এই ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ আমারও এসছে, তোমারও এসছে। আমরা একত্রে কাজ করলে সেই ঐতিহাসিক দিনটা শুধু আমার তোমার ঐতিহাসিক দিন হবে না, সারা জাতির ঐতিহাসিক দিনে পরিণত হবে। সবাই স্মরণ করবে ওরা যেই টিমটাই কাজটা করেছিল তারা অতি চমৎকারভাবে করেছে এবং এমন ঐতিহাসিক স্মৃতি থাকবে যে এটার অনুকরণে করেও কেউ এর কাছাকাছি যেতে পারছে না। এটা শুধু আমাদের জাতির জন্য না, আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা আসবে তারা বলবে যে এটা তো অন্য কোনো দেশের হয়তো দেখিনি আমরা কোনোদিন। গত 3বার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে, কিন্তু আজকেও আরো বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে, নির্বাচন হয় নাই। পাবনা 1 আসনে এখনো বিএনপির মনোনয়ন ঘোষণা না হওয়ায় প্রচারণা মাঠে একচ্ছত্রভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে জামায়াত ইসলামী। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে, করছেন সভা সমাবেশ। এতে কৃষি নির্ভর এই আসনটিতে নির্বাচনী উত্তাপ নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে হতাশ ও ক্ষুব্ধ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। যদিও মনোনয়ন না পেলেও দলটির সম্ভাব্য প্রার্থীরা বিচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা বলছেন হাইকমান্ড যাকেই মনোনয়ন দেবে তার পক্ষে সবাই সম্মিলিতভাবে কাজ করবেন। সালাম স্টিল ভোটের গাড়িতে পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা 1 আসনে এখনো বিএনপির প্রার্থী ঘোষণা না হওয়ায় জামায়াত ইসলামের প্রার্থী ফাঁকা মাঠে চালাচ্ছেন প্রচারণা।
আমাদের ভোটের অধিকার, আমাদের ভাতের অধিকার, আমাদের ন্যায়পরায়ণ শাসকের শাসনের অধিকার, আমাদের দুর্নীতিমুক্ত সমাজের অধিকার ইনশাআল্লাহ আমরা বুঝে নেব, চাঁদাবাজ মুক্ত সমাজের অধিকার বুঝে নেব। কিন্তু একই সাথে আমরা কারোর উপরে জুলুম করব না, কারোর উপরে অন্যায় অত্যাচার করব না। এদিকে প্রার্থী ঘোষণা না করায় হতাশ বিএনপির নেতাকর্মীরা। তবে কেউ মনোনয়ন না পেলেও সম্ভাব্য প্রার্থীরা বিচ্ছিন্নভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নিজেদের যোগ্য দাবি করলেও দল যাকে মনোনয়ন দেবে তাকে বিজয়ী করতে কাজ করার প্রতিশ্রুতিও দেন তারা। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমার উত্থান এবং আবার হাজারো হাজারো নেতা কর্মী আমি সৃষ্টি করেছি। এই নেতা কর্মীদের সাথে করে নিয়েই সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়েছি এবং ন্যায়ের পক্ষকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। যাকেই মনোনয়ন দেওয়া হোক, আমরা তাকে বিপুল ভোটে বিজয় করে বিএনপিকে আমরা এই আসন উপহার দেব। আমাকে দল যদি নমিনেশন দেয় সেই ক্ষেত্রে দলকে এই আসনটি উপহার দেব। যে কোনো প্রার্থী কেন্দ্র থেকে দিবে আমরা তারই নির্বাচন করে আমরা উপহার দেব। ধানের শীষের বাইরে কোনো প্রার্থীকে মনোনয়ন দিলে জয়লাভ করা সম্ভব না। এই আসনে ধানের শীষ প্রতীক ছাড়া অন্য কাউকে মানবেন না বলে দ্রুত মনোনয়ন ঘোষণা করতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে মুন্সিগঞ্জ ৩ আসনে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন অবস্থান করছি মুন্সিগঞ্জ সদর পুরনো বাস স্ট্যান্ডের সামনে। এটি মুন্সিগঞ্জ ৩ আসনের অন্তর্ভুক্ত। আমরা সকাল থেকে কিন্তু এখানে অবস্থান করছি। সকাল থেকে আমরা দেখতে পেরেছি প্রার্থীদের কিন্তু যে প্রচারণার কাজগুলো চলছে সেগুলো কিন্তু তারা বেশ জোরসোরভাবে চালিয়ে যাচ্ছেন। আমরা এমনটা দেখতে পেরেছি মিছিল মিটিংয়ের পাশাপাশি বিভিন্ন সেমিনার তারা চালাচ্ছেন এবং ভোটারদের বাসায় গিয়ে তারা পোস্টার লিফলেট বিতরণের মতো যে কাজগুলো রয়েছে সেগুলো তারা করছেন। আমরা এলাকার কিছু স্থানীয় মানুষদের সাথে কথা বলেছি এবং আমরা যতটা জানতে পেরেছি এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন এবং এই এলাকার চরের যে বালু চুরির মতো ঘটনা রয়েছে সেগুলো যে বন্ধ করতে পারবে তাকেই কিন্তু নির্বাচনে ভোট দিয়ে এলাকার মানুষ জয়যুক্ত করবে বলে জানিয়েছেন। আমাদের সঙ্গে এই এলাকার আমাদের সহকর্মী জেলা প্রতিনিধি রয়েছেন, তার কাছে জানতে চাই এই এলাকার মানুষ কী রকম উন্নয়ন চাচ্ছেন। জি, আপনি জানেন যে মুন্সিগঞ্জ জেলা 6টি উপজেলা নিয়ে গঠিত। এখানে টোটাল মোট ভোটার রয়েছে 5,06,884টি ভোটার রয়েছে মুন্সিগঞ্জ সদর উপজেলায়, এই গজারিয়া মুন্সিগঞ্জে। এখানে কিন্তু মূলত অবকাঠামোর দিক থেকে পিছিয়ে আছে মুন্সিগঞ্জ জেলাটি, কিন্তু রাস্তাঘাটের জনগণ বলছে রাস্তাঘাট কিন্তু দুর্ভোগ প্রতিনিয়ত লেগে যাচ্ছে। তো এই যেমনটা শুনতে পারলেন এই এলাকার মানুষরা কিন্তু তাদের ভোট দেওয়া যে অধিকারটা আছে সেটা তারা ফিরে পেতে চাচ্ছেন এবং এলাকার সবচেয়ে বড় যেই সমস্যা এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করা যেটা সবচেয়ে প্রয়োজন এখন, সেটি কিন্তু তারা আগামীর মনোনীত এমপির কাছে তারা দাবি জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ সদর থেকে সালাম স্টিল ভোটের গাড়ির সর্বশেষ খবর। শান্ত, আপনাকে ধন্যবাদ। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। মানুষ যাতে ভ্যাট সহজে দিতে পারে তা অগ্রাধিকার দিয়ে রাজস্ব আদায় ব্যবস্থাপনা আধুনিকায়ন করার তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ। সকালে রাজধানী আগারগাঁওয়ে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায়ে জুলুম করা যাবে না। ভ্যাট ট্যাক্সের দূরত্ব কমাতে রাজস্ব আদায় ব্যবস্থা সহজীকরণ করা হবে। তরিক ইসলামের রিপোর্ট। ভ্যাট এবং ট্যাক্সের সময় মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব স্লোগানে পালিত হচ্ছে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ 2025। ভ্যাট সপ্তাহ উপলক্ষে আগারগাঁয়ের রাজস্ব বোর্ড ভবনে এ সেমিনার। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ট্যাক্স জিডিপি বাড়াতে হবে, নিশ্চিত করতে হবে জনগণের সেবা। আমাদের রাজস্ব ব্যবস্থাপনাকে আরো একটু মডার্নাইজ করা, আরো আইটি ওরিয়েন্টেড করা, পিপুলস ফ্রেন্ডলি, ব্যবসায়ীদের ফ্রেন্ডলি করা, না হলে কিন্তু আমরা সামনে এগোতে পারবো না। আমাদের সম্পদের সীমাবদ্ধ থাকবে, ধার করে বা গ্র্যান্ট নিয়ে আমরা কিন্তু বেশি করে এগোতে পারবো না।
আর জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, ভ্যাট আইনের দুর্বলতা কাটিয়ে বাড়াতে হবে ভ্যাট আদায়। এখনো আমাদের লোকজনকে কাস্টমস হাউসে কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। যদি আমরা শুরু থেকেই মাইন্ডসেট থাকতো যে আমাদের পেপারলেস কাস্টমস করব, এতদিনে হয়ে যাওয়ার কথা, 32 বছর পরেও আমাদের কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশন পেপারলেস হয় নাই, এটা অ্যাকসেপ্টেবল না। এই জিনিসগুলোতে আমাদের হাত দিতে হবে, আদারওয়াইজ আমাদের যে ধরনের রেভিনিউ প্রয়োজন সেই রেভিনিউগুলো আমরা সঠিকভাবে আদায় করতে পারবো না। এই সময় কর ব্যবস্থা সংস্কার ও ভ্যাট আদায় পদ্ধতির আধুনিকায়নের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারী বৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত সৌদি আরবের বন্দর নগরী জেদ্দা। মঙ্গলবার শহরটিতে তুমুল বৃষ্টিপাতে তলিয়ে গেছে কয়েকটি এলাকা। এক প্রতিবেদনে গালফ নিউজ জানায়, প্রায় 5 বছর পরে এমন বৃষ্টিপাতের সাক্ষী হল শহরটি। বৃষ্টি বন্যার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এরই মধ্যে জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। আগামী কয়েকদিনেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অপরদিকে সৌদি আরবের তাবুকি এলাকায়ও প্রচুর বৃষ্টিপাত হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে সেখানে ভূমিধসে সড়কের মাঝখানে বিরাট গর্ত তৈরি করা ঘটনা ঘটেছে। বৃষ্টির পানিতে মাটি নরম হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। সাবধানতার জন্য সাধারণ মানুষকে ওই জায়গা থেকে দূরে থাকতে বলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। খেলার খবর। ডিফেন্ডার জুলিয়াস কুন্দের জোড়া গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে 2 ম্যাচ পর জয় ফিরল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। 3 বছরেরও বেশি সময় পর নিজেদের মাঠে ন্যু ক্যাম্পে বার্সার প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আইনট্রাক্ট ফ্র্যাঙ্কফুর্টকে 2-1 ব্যবধানে হারায় তারা। বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল বার্সেলোনার, কিন্তু 21 মিনিটে অতিথি দলকে এগিয়ে দেন আনসগার নাফ। বিরতির পর খেলার 50 মিনিটে এবং 53 মিনিটে 2টি গোল করে জুলিয়াস কুন্দে বার্সেলোনা জয় নিশ্চিত করেন। এই জয় 5 বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বার্সাকে রাউন্ড অফ 16 খেলার দিকে নিয়ে যাবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও তফসিল নিয়ে রাষ্ট্রপতির সাথে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক ঘোষণা করা হতে পারে আজ অথবা আগামীকাল। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে গ্রেফতার, আনা হচ্ছে ঢাকায়। আওয়ামী লীগের গুম, নির্যাতন, নিপীড়ন বিএনপি চাইতে বেশি আর কেউ সহ্য করেনি তারেক রহমান। বিএনপি প্রতিশোধের রাজনীতি পরিহার করে সমাধানের পথে বিশ্বাসী। 125 আসনে এনসিপি প্রাথমিক প্রার্থী ঘোষণা। ঢাকা 11 নাহিদ, ঢাকা 9 তসনিম জারা, কুমিল্লা 4 হাসনাত, পঞ্চগড় 1 সার্জিসা আর রংপুর 4 আক্তার। এবং বাগেরহাটে 4টি ও গাজীপুরে 5টি সংসদীয় আসনই বহাল থাকছে। নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।